আসসালামু আলাইকুম। বাংলা প্রথম পত্রের এমসিকিউ সবচেয়ে ডিফিকাল্ট। অন্য যে কোনো সাবজেক্টের তুলনায় বাংলা প্রথম পত্র আপনি কমন সবচেয়ে কম পাবেন যদি টেকনিক্যালি পড়াশোনা না করেন। সেটা কিভাবে? দেখো, বাংলা গদ্য টোটাল হচ্ছে 15টি, এখান থেকে 12টি এমসিকিউ আসবে, তার মানে 3টা থেকে কোনো প্রশ্ন হবে না। আবার দেখো, পদ্য হচ্ছে সেই 15টি, সেখান থেকে 12টি এমসিকিউ হবে। এরপরে নাটক, একটি নাটক আছে বিশাল বড়, সেখান থেকে 30টি প্রশ্ন করা যেতে পারে, মাত্র এমসিকিউ হবে 3টি। আবার উপন্যাসের বেলাও সেম কাহিনী, এখানে উপন্যাসটা অনেক বড়, সেখান থেকে মাত্র 3টি প্রশ্ন হবে। তাহলে টোটাল যে আমরা টপিক দেখতে পাচ্ছি 32টি, কিন্তু 32টি টপিক থেকে এমসিকিউ হবে হচ্ছে 30টি। তাহলে বুঝতে পারছো কতটুকু টাফ। অন্য কোনো সাবজেক্টের বেলায় কিন্তু এরকম হয় না। তারপরে সেই টাফ দেখো কি হয়েছে, ঢাকা বোর্ডে সেখান থেকে 21টি, 9টি প্রশ্ন কেন কমন পড়েনি? এর মূল কারণ হচ্ছে উদ্দীপক নির্ভর যে প্রশ্নগুলো আছে, সেটা আমি মূল ভিডিওতে বারবার বলে দিয়েছিলাম, বলে এই পদ্য এবং এই গদ্যটা বারবার পড়ে, এখান থেকে উদ্দীপক নির্ভর প্রশ্ন হবে। যারা পড়ে গিয়েছেন তাদের এই 21টির পরিবর্তে 28, 29, 30টি পর্যন্ত হয়ে যাবে, এটাই হওয়া স্বাভাবিক। সেম ভাবে দেখো, চট্টগ্রাম বোর্ড, কুমিল্লা বোর্ড, যশোর বোর্ড, রাজশাহী বোর্ড, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ বোর্ড, বরিশাল বোর্ডে ভুলে গেছি, বরিশাল বোর্ডে হচ্ছে 21টি এবং মাদ্রাসা বোর্ডে হচ্ছে 23টি। যদিও মাদ্রাসা বোর্ডের যারা সাজেশন ক্রয় করেছিলে তাদের জন্য আলাদা কিছু ইনস্ট্রাকশন ছিল, সেটা অনুযায়ী কত 23। তাহলে এটা তো হয়েছে প্রুফ। তুমি চাইলে ভিডিওগুলো, পুরাতন ভিডিওগুলো দেখে আসতে পারো, টেস্ট পরীক্ষার জন্য কাজে লাগবে। তাহলে আজকে আমরা মূলত গদ্য অংশটা আলোচনা করব। একটু ভেবে দেখো, গদ্য হচ্ছে 15টি, যদি প্রত্যেকটা গদ্য থেকে 15টি করে এমসিকিউ দেই, সেক্ষেত্রেও কিন্তু 225টি হয়ে যাবে। তাই তো হওয়া স্বাভাবিক। মাত্র 15টি করে ধরলে, 20টি করে ধরলে 300টি হয়ে যাবে। যদি আমি 20টা করে এমসিকিউ প্রত্যেকটা গদ্য থেকে ধরি, তাহলে 300টা এমসিকিউ হবে শুধু গদ্যে। পদ্মেও সেম হবে। নাটক উপন্যাস 50 করে ধরলে আরো 100 বাড়বে, বা 100 করে ধরলে 200 হবে। তার মানে অনেক এমসিকিউ পড়তে হয় বাংলা প্রথম পত্রে। কিন্তু আজকের ভিডিও দেখার পর আপনার ধারণা চেঞ্জ হয়ে যাবে কিভাবে বিশ্লেষণ করেছি, যেটা গতবারের মতো না। এবছর আমি এখানে 100% রাখতে চাই, এই জন্য এই পদ্ধতি। ভিডিওটি দেখেন, নিজেই কিছুটা হলেও অবাক হবেন। তো চলেন দেখে আসি। আসসালামু আলাইকুম এবং অন্য ধর্মের শিক্ষার্থীর প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। বাংলা প্রথম পত্র এমসিকিউ সবচেয়ে ডিফিকাল্ট, সেটা ইতিমধ্যে তোমাদের বলে দিয়েছি। এটা কেন ডিফিকাল্ট তোমাদের এটা অবশ্যই বোঝা উচিত। দেখো, এই সাজেশনটা প্রথমে আমরা জেনে নিই কাদের জন্য। সকল বোর্ড, ইংলিশ ভার্সন, দাখিল বা মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের জন্য, মানে সবার জন্য। কারণ যেহেতু সিলেবাসটা সেম, তাহলে সবার জন্য কেন হবে না। মান বন্টনটা আরেকবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। গদ্য থেকে 12টি এমসিকিউ হবে, পদ্য থেকে 12টি এমসিকিউ হবে, উপন্যাস থেকে 3টি এবং নাটক থেকে 3টি সহ মোট 30টি এমসিকিউ পরীক্ষায় আসবে। অনেকে হয়তো জানো না, এর জন্য বিষয়টা আগেই বলে দিলাম। তার মানে আমার গদ্য হচ্ছে 15টি, বাট এমসিকিউ হবে মাত্র 12টি। তাহলে কতটা কঠিন বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমাদের আজকে আমরা গদ্য থেকে আমি 299টি এমসিকিউ তোমাদের দিব। তোমাদের ইতিমধ্যে বলে দিয়েছি, প্রত্যেকটা গদ্য থেকে যদি 20টি করে এমসিকিউ আমি নেই, সেই ক্ষেত্রে এমসিকিউ হবে 300। কারণ 15টা অধ্যায়, টোটাল মানে 15টি গদ্য আর 15টি পদ্য, পাশাপাশি হচ্ছে 2টি, একটা উপন্যাস, একটা হচ্ছে নাটক। তাহলে 32টি হচ্ছে আমাদের কাছে টপিক। এখান থেকে তোমাকে 30টি এমসিকিউ আনসার করতে হবে। তাহলে বুঝতেই পারছো কতটা কঠিন হচ্ছে বাংলা প্রথম পত্র এমসিকিউ। অন্য কোনো সাবজেক্ট নিয়ে আমি টেনশন এতটা করি না। টেনশন বলতে এটাই বোঝাচ্ছি, এত বিচার বিশ্লেষণ করতে হয় না। বিগত সালের বোর্ড কোশ্চেন পড়লেই 70% কমন চলে আসে, আর বাকি 30% হচ্ছে নিজস্ব দক্ষতা। যা হোক, দেখি পরের বিষয়গুলো আমাদের। এখন প্রথমে দেখো, আমি বরাবরই তোমাদের বলেছি আজকের সাজেশনটি বা আজকের তোমরা যেটা ভিডিওটি দেখতে পাচ্ছ, এটা একটু অন্যভাবে তোমাদের জন্য তৈরি করছি। গত কয়েক বছরের মতো কিন্তু হবে না। প্রথমে গদ্য 1, শোভা, রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা মূল বইটা শুরুতে বিশ্লেষণ করব, যেটা আমি বিগত 2-1 বছরে দেইনি। তাহলে এই জন্য এইটা দিতে একটু দেরি হচ্ছিল। অসামান্য প্রতিভাধর ব্যক্তি রবীন্দ্রনাথ ঠাকুর মাত্র 15 বছর বয়সে বনফুল কাব্যগ্রন্থ প্রকাশ করেন। তাহলে কত বছর বয়সে? মাত্র 15 বছর বয়সে কিন্তু এটা প্রকাশ করেন। 1913 সালে গীতাঞ্জলি মানে সং অফারিংস কাব্যের জন্য এশীয়দের মধ্যে সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন।
তার শেষের কবিতা কিন্তু একটা উপন্যাস। জাস্ট এতটুকু পড়লেই হবে, আমরা যেটা বলে থাকি কবি পরিচিতি থেকে। জাস্ট এতটুকুই পড়বে, আর কিচ্ছু পড়তে হবে না, এটাই পড়বে। শব্দার্থ, যতগুলো শব্দার্থ আছে সেখান থেকে জাস্ট এই কয়েকটা পড়বে। কি? কপল মানে হচ্ছে গাল, বিজন মূর্তি মানে হচ্ছে নির্জন অবস্থা, শুল্কা দ্বাদশী মানে চাঁদের দ্বিতীয় দিন, মুখ মানে হচ্ছে বধির বা বোবা, কিশলয় মানে হচ্ছে গাছের নতুন পাতা, গর্ভের কলঙ্ক যে ব্যক্তি বা বস্তুকে পরিবারে নেতিবাচক হিসেবে দেখা হয়, চিরনিস্তব্ধ হৃদয় উপকূল মানে হচ্ছে শান্ত হৃদয়, এটা বোঝানো হয়েছে। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ উক্তির ব্যাখ্যা দেখব। তুমি আমাকে যাইতে দিও না মা, শোভার এ কথায় প্রকাশ পায় আসলে এটা হচ্ছে আকুলতা। কিরে শো, তোর নাকি বর পাওয়া গেছে, তুই বিয়ে করতে যাচ্ছিস। প্রতাপের এই কথায় শোভার দুঃখ পাবার কারণ এটা ছিল হচ্ছে অবহেলা। তাহলে মূল কারণ ছিল অবহেলা। পিতামাতার নীরব হৃদয়ভার বলতে শোভা গল্পে মা বাবার হৃদয়ের দুশ্চিন্তাকে আসলে বোঝানো হয়েছে। এটা আমি বিশ্লেষণ তোমাদের জন্য করে দিয়েছি। কালো চোখে তর্জমা করতে হয় না, কারণ চোখের সৌন্দর্য এবং অঙ্গভঙ্গির মাধ্যমে অভিব্যক্তি প্রকাশ পায়, এজন্য। এটা আমরা বুঝে নিলাম। এরপর দেয়া আছে, আমার মতো দুটি বাহু বাড়াইয়া তুমিও আমাকে ধরিয়া রাখো। শোভা এই কথা নদী তটকে কিন্তু বলেছিল। তাহলে কাকে বলেছিল? এটা বলা হয়েছে নদী তটকে। আমাকে সবাই ভুলিলে বাঁচি। শোভার এই উক্তিতে প্রকাশ পায় হচ্ছে হতাশা এবং হচ্ছে বেদনা। শোভা মুক্তির আনন্দ খুঁজে পায়, বিপুল নির্বাক প্রকৃতিতে সে মুক্তির আনন্দ খুঁজে পায়। পিতামাতার মনে যে সর্বদা জাগরুক ছিল, কথাটি দ্বারা বোঝানো হয়েছে পিতামাতার দুশ্চিন্তা এবং উদ্বেগ, এটাকে বোঝানো হয়েছে। এরপর দেখতে পাচ্ছ, কিন্তু বেদনা কি কেহ কখনো ভোলে? এরূপ উক্তির কারণ মনোকষ্ট থেকে যায়। তাহলে এটা কিসের কারণ হয়ে থাকে? মনোকষ্ট থেকে যায়, মানে মনে কষ্ট থেকে যায়। মর্মবিদ্ধ হরিণী ব্যাধের দিকে যেমন করিয়া তাকায়, শোভা সম্পর্কে এরূপ উপমার কারণ নতুন পরিবেশের অজানা আশঙ্কা এবং প্রিয় এবং পরিচিত পরিবেশ ছেড়ে যাওয়ার কষ্ট, আসলে এটা বোঝানো হয়েছে। সে আপনাকে আপনি দেখিতেছে, ভাবিতেছে, প্রশ্ন করিতেছে এবং বুঝিতে পারিতেছে না। এর কারণ নবযৌবনে পদার্পণ। তাহলে এই বিষয়গুলো আমি বিশ্লেষণ করে দিলাম শুরুতে, এবং প্রত্যেকটা গদ্য এবং পদ্যের এটাই থাকবে, যেন আশা করি মূল বইটা না পড়লেও তোমার মূল বইটা পড়া হয়ে যাবে। এটাই হচ্ছে এই বছর সাজেশনের নতুনত্ব, যেটা গত বছর ছিল না। আরও বেশি বিশ্লেষণ করা হয়েছে। যেখানে 21টি, 22টি, 23টি কমন ছিল, ইনশাল্লাহ এই বছর 25, 26, 30টি পর্যন্ত কমন পাবেন বিশ্বাস রাখি। এবং যারা এটা এখন থেকে ফলো করবেন, চিন্তা করে দেখো এটা তৈরি করে তাহলে কীরকম সময় ব্যয় হতে পারে পুরো বইটা বিশ্লেষণ করার পর। প্রথম এমসিকিউ আমাদের আজকে, শোভা সাধারণের দৃষ্টিপথ থেকে নিজেকে গোপন রাখতে সচেষ্ট ছিল কেন? কেন সে সচেষ্ট ছিল? কারণ বিধাতার অভিশাপ স্বরূপ মনে করে, এজন্য। চণ্ডীপুর গ্রামের মেয়ে শোভার সঙ্গীদের মধ্যে ভাষা বিশিষ্ট জীব বলা হয়েছে কাকে? আমরা জানি এটা প্রতাপকে বলা হয়েছে। শোভা কার পায়ের কাছে বসে মুখের দিকে চেয়ে কাঁদতে লাগলো? এটা কার পায়ের দিকে? এটা হবে বাবার। কে শোভার গা চাটত? দেখতে পাচ্ছ, পাঙ্গলি। ছোট মেয়েটির নাম সুভাষিনী রাখে কে? এটা হচ্ছে বাণীকণ্ঠ, মানে তার বাবা। শোভা আপনাকে আপনি দেখিতেছে কেন? বয়স সন্ধিকালে উপনীত বলে। হয়ে গেল আমাদের 6টি এমসিকিউ। আমরা যাই পরেরটায়। শোভাকে তার মা গর্ভের কলঙ্ক মনে করেন, কেননা শোভা বাক প্রতিবন্ধী বলে। তাহলে শোভার মা গর্ভের কলঙ্ক মনে করেছিলেন কারণ সে হচ্ছে বাক প্রতিবন্ধী। কে শোভার মর্যাদা বুঝত? এটা বলা হয়েছে প্রতাপের কথা। শোভা কখন নদী তটে শস্প সজ্জায় লুটিয়ে পড়ে? শুল্কা দ্বাদশীর রাতে। তাহলে দেখতে পাচ্ছ উত্তরটা আমরা দেখতে পাই শুল্কা দ্বাদশীর রাতে, মানে চাঁদের দ্বিতীয়, যেটা বলা হয়েছে। শোভা গল্পে উল্লেখিত গম্ভীর নিস্তব্ধ পাতালপুরী কেমন? এটা হচ্ছে মণিদীপ্ত। তাহলে গম্ভীর নিস্তব্ধ পাতালপুরী হবে মণিদীপ্ত। শোভা গল্পে পিতামাতার মনে কে সর্বদা জাগরুক ছিল? আমরা জানি সুভাষিনী, মানে শোভাকেই বলা হয়েছে। শোভা শয়ন গৃহ হইতে বাহির হইয়া কোথায় লুটিয়া পড়ে? এটা হচ্ছে নদী তটে। শোভা গোসাইদের ছেলে প্রতাপকে আশ্চর্য করার চেষ্টা করতে চাইত, কারণ নিজের গুরুত্ব প্রকাশের আশায়। আর একটা হচ্ছে নিছক আনন্দের অভিপ্রায়ে। লাস্টে বলা হয়েছে
তার মনে একটু জায়গা করে নেয়ার লোভে। আসলে আমরা উত্তর দেখতে পাচ্ছি 1 আর হচ্ছে 3। শুভা বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করত। এর কারণ একটাই, প্রতাপের মনোযোগ আকর্ষণ করার জন্য। আমরা আবার পরের কোশ্চেন চলে যাব প্রিয় শিক্ষার্থী। ডাগর চোখ মেলে শুভা কার মুখের দিকে চেয়ে থাকতো? এটা হবে বিড়াল শাবকের দিকে। শুভা কার মতো শব্দহীন এবং সঙ্গীহীন? নির্জন দ্বীপ প্রহরের মতো সে হবে শব্দহীন এবং সঙ্গীহীন। শুভা গল্পে প্রতাপ শুভার মর্যাদা বুঝত কেন? মাছ ধরার সময় নীরবে সঙ্গ দিত বলে। শুভা নিজেকে সবসময় গোপন রাখতে সচেষ্ট বা চেষ্টা করত, কারণ হীনমন্যতায় ভুগত, কেউ তাকে বুঝতে চাইতো না। এজন্য শুভার চোখের ভাষা ছিল কেমন? অসীম উদার বা অতল স্পর্শ গভীর, যে কোনো একটা অপশন হিসেবে থাকতে পারে। বাণীকণ্ঠের পেছনে শত্রু লাগার কারণ কি? বাণীকণ্ঠের সচ্ছল অবস্থা এ একটা, কারো কাছে সম্পত্তি বিক্রি করবে না এ আর একটা, এবং 2 বেলায় তারা মাছ ভাত খায়। 1, 2, 3। শুভা বিধাতার অভিশাপ রূপে পিতার ঘরে জন্মগ্রহণ করেছে। এ কথা শুভা শিশুকাল থেকে জানে, মায়ের বিরক্ত হওয়া দেখে এবং সকলের দুশ্চিন্তা দেখে। এই ছিল আমাদের 21টি MCQ শুভা গল্প থেকে। আমরা এবার দ্বিতীয় গল্পে চলে আসবো, মানে গদ্য 2, বই পড়া, প্রমোদ চৌধুরী। আমরা মূল বই বিশ্লেষণ করে প্রথমেই জানব কবি পরিচিতি। বাংলা সাহিত্যের নতুন গদ্য ধারা সৃষ্টি ও সম্পাদিত সবুজ বাংলা পত্রিকার মাধ্যমে চলিত ভাষারীতি প্রবর্তনে অগ্রণী ভূমিকা পালনকারী প্রমোদ চৌধুরীর ছদ্মনাম ছিল বীরবল। চারিয়ারি কথা, সনেট 50 এবং প্রবন্ধ সংগ্রহ তার উল্লেখযোগ্য গ্রন্থ। অনেকগুলো নাম ছিল, তার মধ্য থেকে এই 3টি দেওয়ার পিছনে কারণ আছে, কারণ এই 3টি ম্যাক্সিমাম টেস্ট পরীক্ষায় আসে, এই জন্য এখান থেকে দেয়া। শব্দার্থ প্রথমটা খুবই ইম্পর্টেন্ট, সৃজনশীল কতে আসতে পারে এবং MCQ আকারে থাকতে পারে। ভারে ও ভবানী মানে হচ্ছে রিক্ত বা শূন্য। গতাসু এটা অনেক পরীক্ষায় আসছে। মৃত। কাঠদানি মানে হচ্ছে বাহাদুরি। দাতা কর্ণ। মহাভারতের বিশিষ্ট চরিত্র মানে কুন্তিপত্র, দানের জন্য প্রবাদ তুল্য মানুষ এখানে আসলে বোঝানো হয়েছে। ইনফ্যান্টাইল অপরিণত, তার এটা হচ্ছে অপরিণত। আমরা কয়েকটা উক্তির ব্যাখ্যা দেখব। মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না। এখানে মনের দাবি হলো আসলে সাহিত্যের আনন্দকে বোঝানো হয়েছে। আমাদের জাত মানুষ হবে বলতে সুশিক্ষিত হবে, এটাকে বোঝানো হয়েছে। এটা আসলে সুশিক্ষিত হবে। সেই গঙ্গাতে অবগাহন করেই আমরা আমাদের সকল পাপ মুক্ত হব বলতে মনের সংকীর্ণতা মুক্তি বোঝানো হয়েছে। এখানে মুক্তি হবে বোঝানো হয়েছে। আমাদের শিক্ষায় আমাদেরকে নির্জীব করেছে বলতে আমাদের শিক্ষা পদ্ধতি ত্রুটিপূর্ণ, এটাকে বোঝানো হয়েছে। আমাদের শিক্ষা পদ্ধতি যে ত্রুটিপূর্ণ এটাকে কিন্তু বোঝানো হয়েছে। ডেমোক্রেসির গুরুরা বলতে ইংরেজদের বোঝানো হয়েছে। তাহলে ডেমোক্রেসির গুরুরা বলতে আসলে ইংরেজদের বোঝানো হয়েছে। দেহের মৃত্যুর রেজিস্ট্রারে রাখা হয়, আত্মার হয় না বলতে মানসিক স্বাস্থ্যের প্রতি উদাসীনতা বোঝানো হয়েছে। আত্মরক্ষা এবং অকর্তব্য নয় বলতে মনের চাহিদা পূরণ বোঝানো প্লাস এটা হয়েছে। এই তো হয়ে গেল আমাদের। আরেকটা আছে বিশ্লেষণ, যা মানে যারা হাজারখানা ল রিপোর্ট কিনেন তারা কখনো একখানা কাব্যগ্রন্থ কিনতে প্রস্তুত নন বলতে অর্জন সাপেক্ষ এবং গ্রহণ ক্ষমতা সাপেক্ষ বোঝানো হয়েছে। অর্জন সাপেক্ষ এবং গ্রহণ ক্ষমতাও কিন্তু সাপেক্ষ বোঝানো হয়েছে। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। তাহলে এই লাইনগুলো আমরা মূল গদ্য থেকে জানলাম। এখন আমাদের সম্পূর্ণ MCQ এবং সৃজনশীল পড়াটা বা এটা প্র্যাকটিস করাটা সহজ হবে। মানুষের মনকে সরল, সচল, সরাগ ও সমৃদ্ধ করার ভার কিসের উপর ন্যস্ত হয়েছে? সাহিত্যের। প্রমোদ চৌধুরীর মতে আজকের বাজারে অভাব নেই। কাদের অভাব নেই? আমরা দেখতে পাচ্ছি এটা হবে বিদ্যাদাতার এবং দাতা কর্ণের কোনো অভাব নেই। প্রতিটি মানুষ তার নিজের শক্তি এবং রুচি অনুযায়ী নিজের মনকে নিজের চেষ্টায় আত্মার রাজ্যে জ্ঞানের পথে এগিয়ে নিয়ে যেতে পারেন। কিভাবে? লাইব্রেরি বদান্যতায়, লাইব্রেরির প্রতিষ্ঠার মাধ্যমে। তাহলে লাইব্রেরি প্রতিষ্ঠার মাধ্যমে এই কাজটা তারা করতে পারে। এরপর দেখতে পাচ্ছি স্কুল কলেজের শিক্ষাকে মারাত্মক বলার কারণ কি? স্বশিক্ষিত হবার শক্তি নষ্ট করে দেয় বলে এটাকে মারাত্মক বলা হয়েছে।
বই পড়া প্রবন্ধে লেখক লাইব্রেরিকে কিসের উপরে স্থান দিয়েছেন? স্কুল কলেজের উপরে স্থান দিয়েছেন। স্কুল কলেজে যেটা শেখা হয় তার চেয়ে উপরে এটাকে স্থান দিয়েছেন। আমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছি, তার মানে এই গদ্য থেকে উদ্দীপক এই টাইপের হবে। মিনা নিয়মিত লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করে, কিন্তু তানিয়া মনে করে লাইব্রেরিতে অন্য বই পড়লে সময় নষ্ট হবে, ক্লাসে প্রথম হওয়া যাবে না। উদ্দীপকে মিনার কাজে বই পড়া প্রবন্ধের কোন দিকটি প্রকাশিত হয়েছে? স্বশিক্ষিত হওয়া। আর উদ্দীপকের তানিয়ার মতো মানুষেরা লাইব্রেরির গুরুত্ব অনুভব করে না, অবশ্যই সঠিক। সাহিত্য চর্চার সুফল সম্বন্ধে সন্দিহান, এটাও সঠিক। কি সেই স্পর্শে মানুষের মন প্রাণ সজীব সতেজ এবং সরাগ হয়ে ওঠে, যেটা আমরা প্রথম এমসিকিউ দেখলাম? আনন্দ। বই পড়া প্রবন্ধে উল্লেখিত মা চরিত্রটি কার বা কিসের প্রতিনিধিত্ব করে? শিক্ষা পদ্ধতির। প্রমোদ চৌধুরীর মতে কোনটি সাক্ষাৎভাবে উদরপূর্তির কাজে লাগে না? সাহিত্য। বই পড়া প্রবন্ধে বই পড়ার অভ্যাস বৃদ্ধি করার জন্য লেখকের পরামর্শ কী ছিল? বেশি বেশি লাইব্রেরি প্রতিষ্ঠা করা। আমাদের দেশে লাইব্রেরির সার্থকতা কিসের চাইতে কম নয়? হাসপাতালের চাইতে কম নয়। এরপরে দেখতে পাচ্ছি বই পড়া প্রবন্ধে প্রাবন্ধিক সমালোচনা করেছেন শিক্ষা ব্যবস্থার। বই পড়া প্রবন্ধে প্রমোদ চৌধুরীর মতে আমাদের নির্জীব করেছে কোনটি? শিক্ষা। শিক্ষায় আমাদের নির্জীব আসলে করেছে। স্বশিক্ষিত এবং সুশিক্ষার অন্তরায় মানে বাধা কোনটা? জাতিকে সাহিত্য চর্চার আনন্দ থেকে বঞ্চিত করা, অবশ্যই এটা আনসার হবে। দুঃখ দারিদ্র্য সংকটপূর্ণ জীবন, পর্যাপ্ত লাইব্রেরি প্রতিষ্ঠা না করা। সাহিত্যের মধ্যে আমাদের জাত মানুষ হবে বলতে লেখক কী বুঝিয়েছেন? মানবিক চেতনা সৃষ্টি, এটা বুঝিয়েছেন। বই পড়া প্রবন্ধে লেখক লাইব্রেরিকে হাসপাতালের উপর স্থান দিয়েছেন কেন? মানসিক সুস্থতার জন্য তিনি লাইব্রেরিকে হাসপাতালের উপরে স্থান দিয়েছিলেন। বই পড়া প্রবন্ধ অনুসারে জাতির প্রাণে যথার্থ স্ফূর্তি লাভের উপায়টা কি? মনকে সজাগ এবং সরল রাখা, যেটা আমরা কয়েকটা এমসিকিউর মাধ্যমে জানলাম। আমাদের দেশে লাইব্রেরির সার্থকতা কিসের চাইতে কম নয়? হাসপাতালের চাইতে কম নয়। প্রমোদ চৌধুরীর মতে দর্শনের চর্চা হয় কোথায়? গুহায় হয়। গুহায় দর্শনের চর্চার কথা বলা হয়েছে। একজন যথার্থ শিক্ষকের সার্থকতা সেখানে যদি শিক্ষার্থীর খেলাধুলায় উন্নতি হয়, আত্মা উদ্বোধিত হয়, অন্তর্নিহিত প্রচ্ছন্ন শক্তি জাগ্রত হয়। এই টাইপের প্রশ্নগুলো কমন না পড়লেও একটু সচেতন থেকে তুমি আনসার করতে পারবে। বই পড়া এবং শিক্ষা ও মনসত্ব প্রবন্ধ দুটির মূল আলোচ্য বিষয় মোটামুটি একই রকম। জ্ঞান চর্চা এবং আত্মার মুক্তি। ব্যাধি সংক্রামক, স্বাস্থ্য নয়। বই পড়া প্রবন্ধে কোন প্রসঙ্গে এই কথা বলা হয়েছে? ডেমোক্রেসির দোষ আত্মসাৎ প্রসঙ্গে। মনোরাজ্যের ঐশ্বর্যের সন্ধান দিতে পারেন শিক্ষক। বই পড়া সম্বন্ধে জাতির প্রাণে যথার্থ স্ফূর্তি লাভের উপায় কি? এটা আমরা একবার পড়ে আসছি, আরেকবার রিপিট হয়ে গেছে। মনকে সজাগ সরল এবং সরাগ রাখা। জাতির আত্মরক্ষার জন্য প্রয়োজন সাহিত্য চর্চা, স্বশিক্ষিত হওয়া, লাইব্রেরি প্রতিষ্ঠা করা। তিনটাই না দেখে অ্যান্সার করতে পারবো, তিনটাই হবে। বাঙালিদের ধারণা শিক্ষা তাদের গায়ের জ্বালা দূর করবে, চোখের জল দূর করবে, ধর্ম ছড়া থেকে বঞ্চিত করবে। 1 আর 2। দেখো আমরা 3 নাম্বার চলে আসলাম। অভাগের স্বর্গ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তার সম্পর্কে আমরা কিছু জানবো। শুরুতে কী লিখেছে তার সম্পর্কে দেখি আমরা। বাংলা কথা সাহিত্যের দুর্লভ জনপ্রিয়তার অধিকারী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ভাগ্যের সন্ধানে 1903 সালে বার্মা যান, মানে বর্তমান মায়ানমারে যান, এবং রেঙ্গুনে অ্যাকাউন্ট্যান্ট জেনারেলের অফিসে কেরানি পদে চাকরি করেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে 1920 সালে জগত্তারিণী পদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1936 সালে ডিলিট উপাধি লাভ করেন। পরিণীতা, শেষ প্রশ্ন, দেনা পাওনা, রামের সুমতি, পল্লী সমাজ, পথের দাবি তার উল্লেখযোগ্য গ্রন্থ। তাহলে শরৎচন্দ্র সম্পর্কে এতটুকু জানলেই তোমাদের হবে, এর বেশি জানার প্রয়োজন নেই। শব্দার্থ আমরা দেখব। অন্ত্যেষ্টিক্রিয়া মানে মৃত ব্যক্তির সৎকার বা শেষ অনুষ্ঠান। প্রসন্নমুখ মানে হচ্ছে খুশি ভরা মুখ। দুলে মানে নিচু জাতের মানুষ বলে অভিহিত করা হয়। দুলে, তাহলে দুলে বলতে নিচু জাতের মানুষ বলে অভিহিত করা হয়েছে। ঘেটে করি মানে হচ্ছে কাঁটাযুক্ত শামুক জাতীয় প্রাণী। আমরা গুরুত্বপূর্ণ কিছু ব্যাখ্যা দেখব এখানে এসে। দেখো, দেখতেই পাচ্ছ গুরুত্বপূর্ণ ব্যাখ্যার মধ্যে শুরুতে আছে আয়তকে রূপকথার, মানে এক কথা হচ্ছে রূপকথার বলি বলতে সন্তানকে সান্ত্বনা দেয়া বোঝানো হয়েছে। রূপকথার কথা বলে এক কথাই হবে এরকম। ওরে কে আসিস রে, এখানে একটু গোবর জল ছড়িয়ে দে বলতে প্রচলিত রীতিনীতিকে বোঝানো হয়েছে। তোর হাতের আগুন যদি পাই বাবা, বামুন মার মতো আমিও স্বর্গে যেতে পারবো।
বলতে ধর্ম বিশ্বাসকে আসলে বোঝানো হয়েছে এই লাইনগুলো দ্বারা। দুলের মরার কাঠ কি হবে শুনি, বলতে অবজ্ঞা বোঝানো হয়েছে। আসলে এটা বলতে অবজ্ঞা বোঝানো হয়েছে। সব ব্যাটারি এখন বামন কায়েত হতে চায়, বলতে উপহাস বা বিদ্রুপ বোঝানো হয়েছে। বলিস না মা বলিস নে, আমার বড্ড ভয় লাগে, বলতে মৃত্যুর কথা শোনাকে বোঝানো হয়েছে। সে যেন, আবার দেখো তোমরা প্রত্যেকটা লাইন কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। সে যেন একটা উৎসব বাঁধিয়া গেল, বলতে সব যাত্রাকে বোঝানো হয়েছে। পারে বেটাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিত, বলতে তাচ্ছিল্য বোঝানো হয়েছে, তাচ্ছিল্য। আমরা পরের এমসিকিউ চলে আসলাম। অভাগীর স্বরগল্পে গতিশীল চরিত্র কোনটি? কাঙালি। অধর রায় বলছে গাছের দাম কয় টাকা আনতে বলে? 5 টাকা। অভাগীর স্বরগল্পে কুটির প্রাঙ্গণে কি গাছ আছে? বেল গাছ আছে। ক্যাংলার মার মতো সতী লক্ষ্মী আর দুলে পাড়ায় নেই, উক্তিটি কার? এটা হচ্ছে বিন্দির মার। বিন্দির মা এই উক্তিটা করেছিল। দারোয়ানটা কাঙালির গায়ে হাত দিল না, কিসের ভয়ে? অশৌচের ভয়ে। অশৌচের ভয়ে। কাঙালিকে গলা ধাক্কা দিল পাড়ে, তাহলে কাঙালিকে গলা ধাক্কা দিয়েছে কে? পাড়ে। গল্পে মা কাঙালিকে কার কাছ থেকে আলতা আনতে বলেছিল? এটা হচ্ছে নাপতে বৌদির কাছ থেকে। তাহলে আলতা আনার কথা বলেছিল নাপতে বৌদির কাছ থেকে। দুলের মরার কাঠ কি হবে শুনি, উক্তিটিতে অধর রায়ের কোন মনোভাব প্রকাশ পেয়েছে? এটা আমরা শুরুতেই দেখে আসছি, এটা অবজ্ঞা। তাহলে অবজ্ঞা কিন্তু হচ্ছে। দাও বাবা দাও একটু পায়ের ধুলো, এ কথা বলতে মানে বলেছিলেন বিন্দির পিসি বলেছিলেন। দাও বাবা দাও একটু পায়ের ধুলো, এ কথা কে বলেছিলেন? বিন্দির পিসি বলেছিলেন। শীত তাপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা সবই আমরা সমান বুঝি, চরণ দুটির বক্তব্য অভাগীর স্বরগল্পের কোন দিকটির বিপরীত? শ্রেণী বৈষম্যর কথা এখানে বলা হয়নি। অভাগীর স্বরগল্পে ঠাকুরদাস মুখুজ্জের স্ত্রী কত দিনের জ্বরে মারা গিয়েছিল? 7 দিনের। তাহলে মুখুজ্জের স্ত্রী মারা গিয়েছিল 7 দিনের জ্বরে মারা গিয়েছিল। আরেকটি প্রাণীর দূরে থাকিয়া এই দলের সঙ্গী হইল, এখানে অভাগী প্রাণী বলে উল্লেখ করার কারণ? ছোট জাত বলে অবজ্ঞার পাত্র, নারী বলে অবহেলিত, এই জন্য। নেক্সট, রসিক বেল গাছটি কাটতে গেলে দারণ বাধা দেওয়ার কারণ? বেল গাছটির মালিক জমিদার, গোমস্তার অনুমতি দেয়নি। এখানে নেয়নি বা দেয়নি, গোমস্তার অনুমতি নেয়নি, এজন্য এই দুটি কারণেই মূলত বেলগাছটা কাটার ক্ষেত্রে বাধা দেওয়া হয়েছিল। অভাগীর স্বরগল্পে উপস্থাপিত তাৎপর্য সমস্ত বাদের নির্মম রূপ, হতদরিদ্র মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণা। এখানে 1 আর 2কে উত্তর হিসেবে নেওয়া হয়েছে। সমস্ত বাদের নির্মম রূপ এবং হতদরিদ্র মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণা। রসিকের হতবুদ্ধির মতো দাঁড়ানোর কারণ, মানে রসিকের হতবুদ্ধির মতো দাঁড়ানোর কারণটা কী ছিল? 1, তাকে কেউ বলা হয়েছে তাকে কেউ এত ভালোবাসে না তা জেনে, এবং সর্বশেষ কেউ তার পায়ের ধুলো চাইতে পারে তা শুনে। 1 আর হচ্ছে 3, তাকে কেউ এত ভালোবাসে তা জেনে, কেউ তার পায়ের ধুলো চাইতে পারে তা শুনে। পরের কোশ্চেনটা, তাহলে এই অধ্যায় থেকে এই টাইপের উদ্দীপক হবে। মহেশের জন্য খড় ধার চাইতে গিয়ে গফুর এক সময় তর্করত্নের 5 হতে চায়। তর্করত্ন তীরবৎ 2 হাত পিছাইয়া গিয়া বলিয়াছিল, আমর ছুঁয়ে ফেলবি নাকি? উদ্দীপকে ফুটে ওঠা ভাবটি নিচের কোন রচনায় বিদ্যমান? আমরা বুঝতেই পারতেছি এটা অভাগীর স্বর্গই হবে, যেহেতু অভাগীর স্বর্গ নিয়ে আমরা এতক্ষণ পড়াশোনা করতেছি। ফুটে ওঠা ভাবটি হলো শ্রেণী বৈষম্য। তোর বাবাকে একবার ধরে আনবি কথাটিতে অভাগীর কোন অভিব্যক্তির ব্যক্ত হয়েছে? সম্মান। সামন্তবাদের নির্মম চিত্র ফুটে উঠেছে কোন রচনায়? অভাগীর স্বর্গ। মা মরেছে তো যা নিচে নেমে দাঁড়া উক্তিতে কি প্রকাশিত হয়েছে? শ্রেণী বৈষম্য তো 100%, নিচু জাতের প্রাণী ঘৃণা এবং হচ্ছে দরিদ্রের প্রতি অবহেলা। 3টাকে আমরা উত্তর হিসেবে নিব। এরপর গদ্য নম্বর 4, পল্লী সাহিত্য, মোহাম্মদ শহীদুল্লাহ। আমরা মূল বিশ্লেষণ করব। বিভিন্ন কলেজে বিশ্ববিদ্যালয়ে সুদীর্ঘ 30 বছর বাংলা ভাষা এবং সাহিত্যে অধ্যাপনা ও অধ্যক্ষ হিসাবে নিয়োজিত মোহাম্মদ শহীদুল্লাহ প্রাচীন ভাষা এবং সাহিত্য সম্পর্কে দুরূহ এবং জটিল সমস্যার যুক্তিপূর্ণ ব্যাখ্যা এবং বিশ্লেষণে অসামান্য পাণ্ডিত্যের পরিচয় দিয়েছেন। শিশু পত্রিকা আঙুর এবং বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান তার কালজয়ী সম্পাদনা। তাহলে মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে তোমাকে এতটুকু জানলেই হবে। লাস্টের লাইনটা অবশ্যই মনে রাখবা, শিশু পত্রিকা আঙুর এবং বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান তার
কালজয়ী সম্পাদনা। আমরা কয়েকটা শব্দার্থ দেখতে পারি। শব্দার্থ বহু দর্শন, খুবই ইম্পর্টেন্ট, প্রচুর দেখা এবং শোনার মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা। তাহলে এখন দেখতে পাচ্ছ অত্যাচারিত শ্রমজীবী দুঃখী মানুষের সাহিত্য, খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা বরাবরই বলছি। খনা, প্রাচীন ভারতের প্রখ্যাত নারী জ্যোতিষী হচ্ছে খনা। মনসুর বয়াতি, তাহলে মনসুর বয়াতির কথা বলা হয়েছে, দেয়ানা মদিনার লোকগাথার প্রখ্যাত কবি। ময়মনসিংহ গীতিকায় অন্তর্ভুক্ত লোকগাথা দেওয়ানা মদিনার নায়িকা ছিলেন হচ্ছে মদিনা বিবি। রোমারোলা, কালজয়ী ফরাসি সাহিত্যিক ও দার্শনিক রোমারোলা যা ক্রিস্তফ উপন্যাসের জন্য 1915 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান। তাহলে শব্দার্থ থেকে তোমাকে এতটুকুই শিখতে হবে, যেটা আমি বারবার বলতাম শব্দার্থ পড়ে আসবে, মূল ভাবটা পড়ে আসবে, এখন আর সেটা প্রয়োজন নেই, এখন তুমি এখান থেকে সব পাচ্ছ। পল্লী সাহিত্য সম্পদের মধ্যে কোনটি অমূল্য রত্নবিশেষ? পল্লীগান। আধুনিক শিক্ষার কর্ম নাশা স্রোতে বিস্তৃতির অতল গর্ভে তলিয়ে যাচ্ছে কোনটি? উপকথা। তাতে কত প্রেম, কত আনন্দ, কত সৌন্দর্য, কত তত্ত্বজ্ঞান অতপ্রতভাবে জড়িয়ে আছে। কিসে সেটা? সেটা হবে পল্লী গানে। তাহলে সেটা হবে পল্লী গানে। পল্লী সাহিত্যে অনাদৃত হয়ে ধ্বংসের পথে দাঁড়িয়েছে, এর মূল কারণ সময় এবং রুচির পরিবর্তন। দিনের মেঘে ধান, রাতের মেঘে বান কথাটির সাথে সাদৃশ্যপূর্ণ পল্লী সাহিত্য প্রবন্ধের কোন উপাদান? খনার বচন। ফোকলোর কথাটির উদ্ভাবককে? এটা হচ্ছে উইলিয়াম থমস। আউল বাউল লালনের দেশে মাইকেল জ্যাকসন আইলোডে। আমার স্বাদের দোতারা কান্দেরে। এই চরণের বাবার্থে পল্লী সাহিত্য প্রবন্ধের লেখক কোন অনুভূতি প্রকাশ পেয়েছে? এটা হবে উদ্বিগ্নতা, অবশ্যই উদ্বিগ্নতা, এটার কথা বলা হয়েছে। 1848 সালে লন্ডনে গঠিত ফোকলোর সোসাইটির কাজ কি? লোকশিল্প এবং গান, খেলাধুলার উপাদান সংগ্রহ এবং প্রচার করাই ছিল ফোকলোর সোসাইটির আসলে কাজ। সরস প্রাণের জীবন্ত উৎস গুণগুলো ছড়া এবং হচ্ছে গান। এরা হচ্ছে সরস প্রাণের জীবন্ত উৎস। জাতির পুরনো ইতিহাস অনেক গোপন কথা খুঁজে পাওয়া যায় নিচের কোন বাক্যে? পীরেও বসে পীরেওর খবর, এটা প্রবাদ বাক্য। তাহলে জাতির পুরনো ইতিহাসের অনেক গোপন কথা খুঁজে পাওয়া যায় এই প্রবাদ বাক্যটি থেকে। মন মাঝি তোর বৈঠানেরা আমি আর বাইতে পারলাম না, এইটা কোন ধরনের? ভাটিয়ালি গান। ধরি মাছ নাচুই পানি, এই কথাটির সাথে সাদৃশ্যপূর্ণ লাইন কোনটি? সাপও মরবে লাঠিও বাঁচবে। তাহলে সাপও মরবে লাঠিও বাঁচবে। পল্লী সাহিত্য প্রবন্ধে খোকাখুকির ছড়াকে সরস প্রাণের জীবন্ত উৎস বলা হয়েছে কেন? মন থেকে উৎসারিত হওয়ায়। ভূ দর্শনের পরিপক্ক ফল কোথায় সঞ্চিত হয়ে আছে? ডাক এবং খনার বচনে। কলা রুয়ে না কেটো পাত, তাতেই কাপড় তাতেই ভাত, এটা আসলে কি? এটা হচ্ছে খনার বচন, এটা হবে খনার বচন। আচ্ছা, পরে যেটা দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী, যে সাহিত্যের একক মালিকানা নেই সেটি কোন সাহিত্য? এটা হবে পল্লী সাহিত্য। নৃতত্ত্বের মূল্যবান উপকরণ কোনটি? উপকথা। নৃতত্ত্বের মূল্যবান উপকরণ হচ্ছে উপকথা। ফরাসি দার্শনিক ও সাহিত্যিক রোমারোলা কত তারিখে মৃত্যুবরণ করেন? একটা মৃত্যু তারিখ তোমরা জানলে, 30শে ডিসেম্বর 1939। কৃষিতাত্ত্বিক এবং উপদেশমূলক কোনটি? সেটা হবে খনার বচন। কোনটি ময়মনসিংহ গীতিকার পালা? কমলার দিঘি, দেওয়ানা মদিনার পালা, আলিবাবা এবং 40 দস্যু বলা হয়েছে 1 আর 2, কমলার দিঘি আর দেওয়ানা মদিনার পালা। নেক্সট আমরা 5 নাম্বার গদ্যে চলে আসলাম। মাটির ভেপু, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তার সম্পর্কে আমরা খুব বেশি এখানে শিখতে হবে না। দেখো পথের পাঁচালী, ইসামতি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর উল্লেখযোগ্য উপন্যাস। পরীক্ষায় থাকতে পারে পথের পাঁচালী কি? এটা তাহলে উপন্যাস। ইসামতি উপন্যাসের জন্য তিনি রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন। তিনি কোন উপন্যাসের জন্য রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন? সেটা হবে ইসামতি। জাস্ট এটুকু জানলেই হবে। আমরা এখানে কিছু শব্দও দেখতে পাচ্ছি। রোয়াক মানে ঘরের সামনের খোলা জায়গা বা বারান্দা। পিজরা পোলের আসামি মানে খাঁচায় পড়ে থাকা অবহেলিত আসামির মতো অর্থে বোঝানো হয়েছে। গরাদ মানে জানালার দিক, মানে জানালার শিক, এটা হবে জানালার শিক। গুরুত্বপূর্ণ কিছু অর্থ আমরা জেনে নেব। ওতে খেলো হয়ে যেতে হয় বলতে ব্যক্তিত্ব হালকা হয়ে যায় বোঝানো হয়েছে। মা ঘাট থেকে আসেনি তো বলতে ভীরুতা সতর্কতা বোঝানো হয়েছে।
আজকাল চাষাদের ঘরে লক্ষ্মী বাঁধা বলতে আক্ষেপ বোঝানো হয়েছে। তোমার মতো আবার গল্প করে বেড়ানোর স্বভাব বলতে অবিশ্বাস্য বা অবিশ্বাস বোঝানো হয়েছে। সরি, এটা হচ্ছে অবিশ্বাসকে বোঝানো হয়েছে। পিজরাপুরের আসামির ন্যায় কোনটি? এটা হচ্ছে কাঠের ঘোড়া। তাহলে পিজরাপুরের আসামিটা হবে কাঠের ঘোড়া। নিচের কোন চরিত্রটি পল্লীমায়ের শাশ্বত রূপ হয়ে উঠেছে? এটা হবে সর্বজয়া। সর্বজয়া কোন মাসের রোদে জ্বর আসার কথা বলেছে? চৈত্র মাসের। অপুকে ডাকার সময় দুর্গার কণ্ঠস্বর ছিল সতর্কতা। এটা খুবই ইম্পর্টেন্ট, একটা এমসিকিউ, অনেকবার পরীক্ষায় আসছে, সতর্কতা। উদ্দীপক পেয়েছি এখানে, তার মানে এখান থেকে উদ্দীপক নির্ভর প্রশ্ন হবে। ফুলের গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই, মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই। উদ্দীপকে ও প্রকাশিত ভাব আমাটির ভেপো গল্পের কোন দিকটি ইঙ্গিত করেছে? ভাই বোনের সম্পর্ককে ইঙ্গিত করা হয়েছে এই উদ্দীপকের সাহায্যে। উদ্দীপকের আমাটির ভেপো গল্পের যে দিকগুলো অনুপস্থিত, দারিদ্র্যের চিত্র এখানে নাই, কুসংস্কার এখানে নাই। আমাটির ভেপো গল্পের টোল খাওয়া ভেপো বাসিটির দাম ছিল 4 পয়সা। 10 ঘরায় বসবাসের সিদ্ধান্তে হরিহর কার সঙ্গে পরামর্শ করতে চেয়েছিলেন? আমরা সেটা দেখতে পাচ্ছি মজুমদার মহাশয়ের। আমাটির ভেপো গল্পে এক কথায় কাদের ডোবার ধারের, খেয়াল করে দেখো, আম গাছটায় গুটি ধরেছে, সেটা হবে কি? পটলীদের। হরিহরের রায়ের জ্ঞাতি ভ্রাতাকে সে ছিল নীলমণি রায়, তিনি ছিলেন নীলমণি রায়। তোমরা চাইলে দেখো পাশে উত্তর দেওয়া আছে, এইভাবে দিতে পারি, অথবা উত্তরটা আগে দাগিয়ে রাখতে পারি, যেটা তোমাদের সুবিধা হয় তোমরা কমেন্টস করে কিন্তু অবশ্যই এটা জানাবে। আমাটির ভেপো গল্পের মূল সুর কি? আসলে মূল সুরটা ছিল চিরায়ত শৈশব, প্রকৃতির সাথে জীবনের মিল, এটা হবে। এরপর দেখতে পাচ্ছ আমাটির ভেপো গল্পের সমাপ্তিতে কোন বিষয় প্রকাশ পেয়েছে? সমাপ্তিতে প্রকৃতির প্রতি দুর্গার আকর্ষণ। প্রকৃতির প্রতি দুর্গার আকর্ষণকে আসলে বোঝানো হয়েছে। আরেকটা আমরা ছোট্ট একটা দেখতে পাচ্ছি, তেলের ভার ছুলে মা মারবে যে, আমার কাপড় যে বাসি। ওপর এ উক্তিতে তৎকালীন সমাজের কোন দিকটি ফুটে উঠেছে? সেটা আসলে হবে কুসংস্কার, ফুটে উঠেছে কুসংস্কার। রায়বাড়িতে হরিহরের বেতন ছিল কত টাকা? এইটা ছিল হচ্ছে 8 টাকা। কোন একটা প্রশ্ন উত্তর নিয়ে কনফিউশন থাকলে অবশ্যই মূল বইয়ের উৎস, পেজ নাম্বার সহ বলবে, আমার জন্য সুবিধা হবে মিলিয়ে দেখতে। তার স্বর একটু সতর্কতা মিশ্রিত। এখানে কার স্বরের কথা বলা হয়েছে? এটা আমরা আগে দেখে আসছি দুর্গার, এটা হবে দুর্গার। এরপর দেখতে পাচ্ছি আমরা কলের পুতুলের মতো অপু কি লুকিয়ে ফেললো? এটা হবে কি? লক্ষ্মী সুপ্রির কড়িগুলো। আজকাল চাহাদের ঘরে লক্ষ্মী বাঁধা ভদ্র লোকেরাই হয়ে পড়েছে হা ভাত জো ভাত। হরিহরের উক্তিতে প্রকাশ পেয়েছে কি? আসলে আক্ষেপ প্রকাশ পেয়েছে, আক্ষেপ। গঙ্গা যমুনা খেলিতে কোনটি সযত্নে বাক্সে রাখা হয়েছে? সেটা হবে খান কতক খাপড়ার কুচি, এটা রাখা হয়েছে। ফটিক সারাক্ষণ মাঠে ঘাটে ঘুরে বেড়ায়, সব বিষয়ে তার জানার অসীম আগ্রহ। ফটিক চরিত্রের সাথে অপু দুর্গার যে দিক থেকে সাদৃশ্যপূর্ণ মানে মিল আছে, সেটা হবে কি? সবগুলো কৌতূহলপ্রবণ আছে, চঞ্চলতা আছে এবং ঘনিষ্ঠ মানে প্রকৃত ঘনিষ্ঠ। দুর্গা কতটি ররা ফলের বিচি কুড়িয়ে এনেছিল? তাহলে কতটি ররা ফলের বিচি কুড়িয়ে এনেছিল আমরা দেখতে পাচ্ছি, সেটা হবে হচ্ছে কয়টি? 26টি। তাহলে 26টি ররা ফুলের বিচি কুড়িয়ে এনেছিল। সে বাদর কোথায়? এখানে কাকে বাদর বলা হয়েছে? আমরা জানি এটা অপুকে বাদর বলা হয়েছে। আমাটির ভেপো গল্পটি শিশু কিশোরদের মনে কিসের অনুপ্রেরণা যোগাবে? সেটা হবে প্রকৃতিমুখী হওয়ার। আমি বিশ্বাস করি আজকের এমসিকিউ বিশ্লেষণটি তোমাদের কাছে ভালো লেগেছে। আজকে 5টি হয়ে গেল। তোমাদের টেস্ট পরীক্ষার আগে আশা করি গদ্য সবগুলোই দিয়ে দিব। একটা লাইক বা কমেন্টস করতে ভুলবে না এবং ভিডিওটি বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো। সবার প্রতি শুভকামনা রইল। শুভেচ্ছা নিরন্তর।